বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্মটা আপনারা কিভাবে পাবেন? ফর্মটা পাওয়ার জন্য আপনাদেরকে সোশ্যাল সিকিউরিটি এই ওয়েবসাইটে যেতে হবে। ওখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে ফর্মটা ডাউনলোড করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্মটা এখন অফলাইনে পাওয়া যাচ্ছে। অফলাইনে ফিল আপ করার কথা বলা হচ্ছে। একই ধরনের ফর্ম হয়তো অনলাইনে ফিল আপ করার পরবর্তীকালে আসতে পারে। তাই আপনারা এই অফলাইনে ফর্মটি ভালো করে দেখে নিন, যাতে অনলাইনে ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। বা যারা যারা অফলাইনে ফিল আপ করবেন তারাও এই পুরো ফর্মটাকে ভালো করে চোখ বুলিয়ে নিন। তো চলুন দেখি যে ফর্মটা কি দেখা যাচ্ছে। দেখুন, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক অথবা চেকবক্সের বিকল্প বা নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স অন্য ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। প্রথমে পারিবারিক পরিচয়। প্রথমে লিখতে হবে আপনাকে, সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। বেশ। 1 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের নাম। প্রথমে পরিবারের প্রধানের নাম HOF পুরো নামটা লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে। এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন। 2 নম্বরে হচ্ছে জন্ম তারিখ। এটাও দিন মাস বছর, এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন। পরিবারের প্রধান, তিনি পুরুষ, মহিলা, অন্যান্য এটা আপনি টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে আপনি লিখবেন। তারপরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটা দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, সেটা শুধুমাত্র সংখ্যা এখানে উল্লেখ করবেন। এরপর ঠিকানাটা হচ্ছে স্থায়ী ঠিকানা, এখানে দেবেন পুরো ঠিকানাটা। যোগাযোগের নাম্বারটা এখানে দেবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল, আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দেবেন। তারপরে আপনি দেবেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। ঠিক আছে, পরিবারের প্রধানের যেমন সদস্যগুলো যেমন তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এগুলো পরপর দিতে হবে। সদস্য 1 2 3 4 5 একইভাবে এগুলো ফিল আপ করতে হবে। বেশ, এবার এখানে দেখুন এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন। বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করতে হবে। বেশ, এরপরে দেখুন পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট অথবা নগদ অর্থ স্থানান্তর করার জন্য কি করতে হবে না, এদের HOF এর ব্যাংক দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC দিতে হবে। আর এই যে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। ডিবিটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার হবে, সেজন্য ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। যাদের নেই তাদের করে নিতে হবে। যাদের করা নেই তারা আমার আগের ভিডিওতে ক্লিক করলে সেখান থেকে আপনারা কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন। আর যাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা অনেকে যাদের নেই তারা চেক করে দেখবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে সেটা লিঙ্কটা করিয়ে নেবেন। এরপরে দেখুন একইভাবে কিন্তু এগুলো সদস্য 1 2 3 4 সকল সদস্যের এগুলো করতে হবে। তারপরে হচ্ছে এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ, যেমন HOF এর এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এই একইভাবে সদস্য 1 2 3 4 5 সবার কিন্তু এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র নাম্বার এবং অংশ নাম্বার এগুলো উল্লেখ করতে হবে। এরপরে দেখুন বিভাগ, কোন শ্রেণীতে আপনি পড়ছেন। বিভাগ অসংরক্ষিত, জেনারেল হলে অসংরক্ষিত করবেন, বাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী। ঠিক আছে, তো SC ST OBC, তারপরে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, যার যেটা আছে সেটা দেবেন। এবং তার জন্য প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র দেবেন, ক্রিমিলিয়ার শংসাপত্র দেবেন, এগুলো তাদের যা রয়েছে তার সেগুলো দেবেন। তারপরে দেখুন রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করবেন। দেখুন বিভিন্ন ধরনের কার্ডের ধরন আমরা কার্ডের দেবেন। রেশন কার্ডের বিভিন্ন রকম ধরন আছে, AAY, PHH,
SPHH, RKSY 1, RKSY 2 ভর্তুকিহীন, যার যেটা রয়েছে দেবেন। আচ্ছা, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আপনার বাড়িতে গিয়ে 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যেটা সঠিক সেটাতে টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের নথি, তারপরে ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু জমা দিতে হবে। এরপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ সেটা শতকে উল্লেখ করবেন। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আওতায়, ROR জমির নথি, রেজিস্ট্রেশন নথি সর্বশেষ, ROR জমির নথি কিন্তু দিতে হবে। তারপরে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যাটা উল্লেখ করবেন, কটা গাড়ি আছে, আবার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবেন। গাড়ি, জিপ, ট্র্যাক্টর যাই থাকবে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, মডেল দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। HOF, এক্ষেত্রে সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করতে হবে, বীমার অঙ্কটা উল্লেখ করতে হবে, প্রিমিয়ামের বিবরণটা দিতে হবে। একইভাবে এগুলো সদস্য 1, 2, 3, 4, 5 সকলের জন্য এটা ফিল আপ করতে হবে। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান অথবা PTAX কি দেন সদস্যর মধ্যে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান নাম্বার উল্লেখ করতে হবে। সবার ক্ষেত্রে, সদস্য HOF এর ক্ষেত্রেও যা, সদস্য 1, 2, 3, 4, 5 সবার ক্ষেত্রে নাম আর প্যান নাম্বারটা উল্লেখ করতে হবে। দেখুন, এরপরে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করেন, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে বেতনভোগ কর্মচারী, না সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী অথবা মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত, পার্ট টাইম, না অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী, না কৃষক, না পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, যা হবে আপনি সেটা উল্লেখ করবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দেবেন। যদি থাকে প্রয়োজনীয় নথি অথবা স্বঘোষণা জমা দিতে হবে। সরকার, এবার হচ্ছে সদস্য 1, 2, 3, 4, 5 সকলের ক্ষেত্রে কিন্তু একইভাবে এটা উল্লেখ করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত পরিবারের সদস্য সেটা উল্লেখ করতে হবে। এগুলো সবার ক্ষেত্রেই, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটাও দিতে হবে। পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত, না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এগুলো সব সদস্য 1, 2, 3, 4, 5 সবার ক্ষেত্রে উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা দিতে হবে। প্রয়োজনীয় যদি নথি থাকে তাহলে জমা দিতে হবে অথবা স্বঘোষণা জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ এখানে জমা দিতে হবে। কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে GSTর নাম্বারটা এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায়, পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা টাকায় দিতে হবে এটা। তারপরে অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে পরিবারের HOF তার প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নাম্বারটা দিতে হবে, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। সদস্য ক্ষেত্রেও কিন্তু একইভাবে এই ফর্মটি উল্লেখ করতে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তারপর যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে তাহলে পরিবারের প্রধানের HOF এর নাম্বার, তার ID সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো। সদস্যদের ক্ষেত্রেও একইভাবে নাম্বার, ID সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো
করতে হবে, আর প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে। এরপরে যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেক্ষেত্রে পরিবারের প্রধান ক্ষেত্রে প্রযোজ্য নয়, না, আর হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ দিতে হবে। একইভাবে সদস্য 1, 2, 3, 4, 5 একইভাবে ফিল আপ করতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার দেখুন, শিশুদের সম্পর্কে বলা হয়েছে শিশু সদস্য সংখ্যা কজন, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর বিদ্যালয়ে পড়ে, না বেসরকারি বিদ্যালয়ে পড়ে, না স্বীকৃত মাদ্রাসায় পড়ে, না অন্যান্য মাদ্রাসায় পড়ে, না অন্যান্য কোনো জায়গায় পড়ে। বিদ্যালয়ের ধরন, এই যে অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করতে হবে, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং, এগুলো উল্লেখ করে দিতে হবে। একইভাবে সদস্য 2, 3, 4, 5, 4 এভাবে উল্লেখ করতে হবে। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1-এর কি করতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এগুলো লিখতে হবে, অথবা টিকাকরণ করা হয়নি, এগুলো লিখতে হবে। একইভাবে 2, 3, 4 একইভাবে ফিল আপ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, পরিবারের সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? এক্ষেত্রে পরিবারের প্রধান বলে হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। প্রকল্পের নাম, আপনি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিকবক্সটি চিহ্নিত করতে হবে। আর আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, সেটা হ্যাঁ বলে রাইট দিতে হবে। এইভাবে ফিল আপ করতে হবে। সদস্য 1, 2, 3, 4, 5 সব সদস্যদের ক্ষেত্রে এইগুলো এইভাবে ফিল আপ করতে হবে। বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণীয়, বাদ দেওয়া হলে তার কারণটা উল্লেখ করতে হবে। এবার শেষ দেখুন, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, আর প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এখানে আপনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে, আচ্ছা, এখানে একটা উল্লেখ করে দিয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এটা হচ্ছে ফর্মের শেষ হলো। এবার শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য নিচের এটা ফর্মটা রয়েছে, সেখানে এটা সরকারি যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে জমা দিতে হবে তারা ফিল আপ করবেন। তো এই ছিল পুরো 12 পাতার ফর্ম। এই ফর্মটা অফলাইনে ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে। যত শীঘ্র জমা দেবেন সরকারি ঘোষণা অনুযায়ী, তত তাড়াতাড়ি আপনারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। ঠিক আছে, এই ছিল পুরো ফর্ম। আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।